ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আমাদের কৃষি খাতে আয়। 1 নম্বর সমস্যাটা ভালোভাবে পারলে অনেকগুলো ম্যাথ আপনি করতে পারবেন। আমাদের সমস্যা 1, এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালের কোশ্চেন। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাঈদ এর 30 জুন 2023 সালের সমাপ্ত বছরে কৃষি খাতে আয় ছিল নিম্নরূপ। তাহলে 1 নম্বর বলছে প্রতি মন 600 টাকা হারে 150 মন ধান বিক্রয়। তাহলে আমাদের ধান বিক্রয় হতে আয়, ধান বিক্রয় হতে আয় আমরা কিভাবে লিখবো? 600 টাকা করে প্রতি মনের দাম। তাহলে আমাদের ধান বিক্রয় হয়েছে 150 মন। তাহলে আমরা লিখবো ধান বিক্রয় হতে আয় 600 × 150। তারপরে বলছে প্রতি মন 800 টাকা হারে 100 মন পাট বিক্রয়। তাহলে পাট বিক্রয়টা আমরা সেম একইভাবে লিখবো, পাট বিক্রয় হতে আয়। তাহলে লিখবো 800 × 100। তারপরে রবি শস্য বিক্রয় সরাসরি দেওয়া আছে, তাহলে রবি শস্য আমরা এটা লিখবো। বর্গা হতে আয়, এটাও সরাসরি লিখবো। কিন্তু আমাদের এই যে এখানে যে চা বাগানের আয় রয়েছে 60%, চা বাগানে চা বিক্রয় হতে আয় 70,000 টাকা রয়েছে। তাহলে এই 70,000 টাকা আমি সব টাকাকেই কৃষি খাতে ধরতে পারবো না। তাহলে এই 70,000 টাকাকে আমাদের দুইটি স্টেপে ভাগ করতে হবে। একটি স্টেপ হচ্ছে কৃষি খাতে আসবে হচ্ছে 60%, বাকি 40% যাবে হচ্ছে কারবার ও পেশা খাতে। তাহলে কৃষি খাতে আয়ের মধ্যে আমরা আনবো হচ্ছে কত? 70,000 ইন্টু 60%। একটা হচ্ছে চা বাগান আর একটা হলো রাবার বাগানের আয় থাকলে আমরা এটা নিব। তারপর কৃষি জমি ইজারা হতে আয়, এটা সরাসরি লিখবো। এই সকল আয়ের সাথে সম্পর্কিত খরচ। তাহলে খরচের জন্য আপনাদের একটা চার্ট দেওয়া হয়েছিল, চার্টটা পড়ছেন কিনা জানি না। তারপরেও যদি জি না স্যার। পড়েন আমি আবার দেখা দিব, সমস্যা নাই। দেখেন, এখানে আমরা খরচকে দুইটা ভাগে ভাগ করতে পারবো, যেটা আমরা এই যে এখানে লিখে রাখছিলাম। একটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমি বলছিলাম অনুমোদনযোগ্য খরচ, একটু রিডিং করবেন এই এন্ট্রিগুলো। আর উৎপাদন খরচগুলো সরাসরি মুক্ত রাখতে বলছিলাম। তাহলে আপনাদের উৎপাদন খরচ মুক্ত হয়েছে কি? দেখেন, যদি না মুক্ত হয়ে থাকে এখন আমার সাথে একটু পরে। উৎপাদন খরচ খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে। একটা হচ্ছে বীজ ও সার খরচ, চাষাবাদ খরচ বা চাষ খরচ, পরিবহন খরচ, প্রক্রিয়াজাতকরণ খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, যন্ত্রপাতি মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ, ফসল কাটা ও মাড়াই খরচ, সেচ পাম্পের ভাড়া, বাজারজাতকরণ খরচ। এগুলো হচ্ছে আমাদের উৎপাদন খরচ। তাহলে আমি অঙ্কটা দেখা মাত্রই জানি বলতে পারি এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে আমাদের কি বলছে এখানে? বীজ ও সার খরচ, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? উৎপাদন খরচ। উৎপাদন খরচ। তারপরে আমাদের কি? চাষাবাদ খরচ, এটাও উৎপাদন খরচ। পরিবহন খরচ, এটাও আমাদের উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, এটাও আমাদের কি? উৎপাদন খরচ। আর হচ্ছে আমাদের এই যে এটা জমির খাজনা, এটা কি বলেন তো? জমির খাজনাটা আমাদের হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। ইউনিয়ন পরিষদের কর অনুমোদনযোগ্য খরচ। তারপরে শস্য বীমা অনুমোদনযোগ্য খরচ। ধার্যকৃত অবচয়, এটাও অনুমোদনযোগ্য খরচ। তারপরে ঋণকৃত তহবিলের সুদ অনুমোদনযোগ্য খরচ। অর্থাৎ আমরা উৎপাদন খরচের বাইরে যেগুলা থাকবে সবগুলো কি আমরা অনুমোদনযোগ্য খরচ ধরবো। এরপরে আমাদের কি বলছে? জনাব মোহাম্মদ সাইদের কর যোগ্য আয় নির্ণয় করতে বিবেচনা করো। তিনি যথাযথ হিসাব বহি সংরক্ষণ করেন। তাহলে আমরা 1 2 3 এই তিনটা ম্যাথ করলে কৃষি খাতের সবগুলো আইটেম বুঝতে পারবো। একটার ভিতরে সব তথ্য আনা সম্ভব নয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তিনটা ম্যাথ করার পরে আমাদের আইডিয়া আসবে কৃষি খাতের ভিতরে। আমরা ম্যাথগুলো সলভ করি এবার। দেখেন,
তাহলে আমরা কিভাবে লিখবো? করদাতা জনাব করদাতা সাইদ, আয় বর্ষ 2022-23, কর বর্ষ 23-24, মোট করযোগ্য আয়। তারপর আমরা দুইটা টাকার গড় দিব। দুইটি টাকার গড় দিয়ে আমরা এভাবে লিখবো: দুইটি টাকার গড়, আয়ের খাত বিবরণ, আয়ের খাত ও বিবরণ, টাকা, টাকা। দেওয়ার পর আমরা কি করব? দেখেন এখানে লিখবো হচ্ছে কৃষি খাতে আয়, ধারা 40-44। এইটুকু আমরা প্রত্যেকটা অঙ্কে লিখবো। প্রত্যেকটা অঙ্কে আমাদের এইটুক লেখা সেম থাকবে। এরপরে আমরা কি করব? দেখেন আমাদের কি বলছে, এন্ট্রিগুলো কি বলছে। প্রথম এন্ট্রিটা আমাদের বলছে কি, যে প্রতি মন 600 টাকা দরে, প্রতি মন 600 টাকা হারে 150 মন ধান বিক্রয়। তাহলে আমরা লিখবো ধান বিক্রয় হতে আয়। তাহলে লিখবো কি, সরাসরি লিখবো এই যে ধান বিক্রয় হতে আয়। এক নম্বর লিখলাম ধান বিক্রয় হতে আয় 600 টাকা দরে 150 মন। তাহলে 150 মনের দাম হচ্ছে 90,000 টাকা। এটা আমরা লিখবো এভাবে। তারপরে ধান বিক্রয়ের পরে আমাদের আয় রয়েছে কি, পাট বিক্রয়। আমাদের শস্যগুলো আমরা একটু আলাদা আলাদা করে লিখবো। শস্যগুলো আলাদা আলাদা করবো। এখানে কি শস্য রয়েছে? একটা হচ্ছে ধান, এটা একটা শস্য। একটা হচ্ছে পাট, এটাও একটা শস্য। আর রবি শস্য, এটাও একটা শস্য। তাহলে এই যে তিনটা আমরা যোগ করে লিখবো। তাহলে আমরা প্রথমটা লিখছি ধান বিক্রয়। কিভাবে লিখবো? 600 গুণন 150। তারপরে লিখবো পাট বিক্রয়। পাট বিক্রয় লিখবো কি, 800 গুণন 100। রবি শস্য বিক্রয় সরাসরি 65,000। তাহলে আমাদের শস্য রয়েছে তিনটি। তাহলে আমি লিখলাম এই যেভাবে: ধান বিক্রয় 600 × 150, 90,000। পাট বিক্রয় 800 × 150, 180,000। রবি শস্য বিক্রয় 65,000 সরাসরি দেওয়া ছিল। তাহলে আমরা এই শস্যগুলো একটু আলাদা আলাদা রাখবো, কারণ এগুলোর কাজ রয়েছে। তাহলে এই যে শস্যর যোগফল আলাদা আলাদা রাখলাম। তিনটা শস্য রয়েছিল, তিনটা শস্য আমি লিখে যোগ করে যোগফল ফাইনাল করে দিয়ে দিব। তারপরে আমাদের আরো কিছু আয় রয়েছে। আর কি কি আয় আয় রয়েছে দেখো, আমরা দিলাম এই তিনটা। চা বিক্রয়। চা বিক্রয় আমাদের কৃষির মধ্যে কতটুকু আসবে বলেন তো? চা বিক্রয় কৃষির মধ্যে কতটুকু আসবে? 60%। তাহলে চা বিক্রয় আমরা কিভাবে লিখবো? চা বিক্রয় লিখবো হচ্ছে কত? 70,000 ইন্টু 60%। চা বিক্রয় 70,000 ইন্টু 60%। তারপরে বর্গা হতে আয় 20,000 টাকা সরাসরি লিখবো। কৃষি জমি ইজারা হতে আয় 30,000 টাকা সরাসরি লিখবে এভাবে। দেখেন তাহলে আমরা লিখছি, দেখেন এই যে চা বাগানের আয় 70,000 ছিল। আমাদের সূত্র আছে চা বাগানের আয় 60% আসবে কৃষির মধ্যে। বাকি 20%, বাকি 60%, বাকি 40% কোথায় যাবে? এই যে এখানে দেখেন লেখা আছে চা বাগানের আয় 60% কৃষি, আর বাকি 40% কারবার ও পেশা খাতে যাবে। রাবার বাগানের ক্ষেত্রেও একই, 60% কৃষির মধ্যে আসবে, বাকি 40% কারবার ও পেশা খাতের মধ্যে যাবে। তাহলে আমরা লিখলাম আয়গুলা কি লেখা বুঝতে পারছি আমরা বলেন? ধান জি বিক্রয়, স্যার। পাট স্যার, বিক্রয়, রবি শস্য বিক্রয়, চা বাগানের আয়, বর্গ চাষ হতে আয়, কৃষি জমির ইজারা হতে আয় দিয়ে মোট আয় লিখলাম। এই মোট আয় পর্যন্ত কি আমরা বুঝতে পারছি, না কোনো সমস্যা আছে বলো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে আমরা লিখবো মোট আয়ের পরে লিখবো বাদ উৎপাদন খরচ। উৎপাদন খরচের মধ্যে কোন কোন এন্ট্রি গুলো রয়েছে এগুলো আমরা এই যে আলাদা আলাদা মুক্ত করে রাখছিলাম। উৎপাদন খরচের মধ্যে কি কি এন্ট্রি রয়েছে এই অঙ্কে আমাদের? বলো তো উৎপাদন খরচের মধ্যে কি কি রয়েছে? একটি হচ্ছে এই যে বীজ, বীজ ও সার খরচ, বীজ বা সার খরচ, এটা হচ্ছে উৎপাদন খরচ। আরেকটা হচ্ছে চাষাবাদ চাষ খরচ, খরচ, এটা হচ্ছে উৎপাদন খরচ। পরিবহন, পরিবহন খরচ, এটাও হলো উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, প্রক্রিয়াজাতকরণ। এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে এই জি অঙ্কে স্যার, আমাদের এটাই তো। উৎপাদন খরচ কয়টি রয়েছে? 4টি। চারটি। তাহলে আমরা কি করব? এই চারটি খরচ উৎপাদনের মধ্যে আলাদা আলাদা লিখবো। এই যে বাদ লিখে উৎপাদন খরচ, তাহলে এই চারটি লিখলাম। বীজ ও সার খরচ, তারপরে চাষাবাদ খরচ, পরিবহন খরচ, আর তারপর সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ। লেখার পরে এই চারটি যোগ করব। যোগ করে আমরা এই যে ফাইনাল করে দিব। দিয়ে
আমাদের আয় থেকে এটা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের মোট ফসল বিক্রয় আয় ছিল 3,27,000। এটাকে কেন্দ্র করে আমার উৎপাদন খরচ হয়েছে 1,45,000। এটা বাদ দিলে আমাদের বের হবে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা পর্যন্ত কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি, না সমস্যা আছে বলেন? তাহলে আমরা কি বুঝতে প্রথমে আয়গুলো লিখবো, আয়গুলো থেকে উৎপাদন খরচটা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আসবে এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা আরেকটা কাজ করব। কি কাজ করব? বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলে আমাদের যেটা আসবে এটাই হচ্ছে কৃষি খাতে আয় আসবে। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে এই অঙ্কে আমাদের কি কি খরচ হয়েছিল, এটা তো আমরা কিসে দিছি বলেন? এটা আমরা উৎপাদনে দিয়ে দিছি, তাহলে উৎপাদন এটা খরচ। বাদ। এটাও উৎপাদন দিয়ে দিছি, এটাও বাদ। এটাও আমাদের উৎপাদন খরচ, এটাও বাদ দিছি। এটাও উৎপাদন খরচ, এটাও বাদ দিলাম। তাহলে আরো কিছু খরচ রয়েছে। এটা হচ্ছে আমাদের উৎপাদন খরচ না, এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ। জমির খাজনা 7,000। ইউনিয়ন পরিষদ কর, এটাও 4,400। তারপর হচ্ছে শস্য বীমা প্রিমিয়াম 5,600। ধার্যকৃত অবস্থায় ঋণের সুদ। তাহলে এবার আমরা এইগুলো লিখবো অনুমোদনযোগ্য খরচের মধ্যে। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা লিখলাম, দেখেন এই যেভাবে শিরোনাম দিব, বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখে জমির খাজনা, ইউনিয়ন পরিষদ কর, তারপরে শস্য বীমার প্রিমিয়াম, ধার্যকৃত অবস্থায় ঋণের সুদ লেখার পরে এগুলো আবার যোগ করে ফাইনাল করে নিয়ে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে এটাকে আমরা লিখবো হচ্ছে কৃষি খাতের নিট আয়। আমাদের মূলত এই পর্যন্ত কাজ। আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা? প্রথমে কি কাজ করব? প্রথমে আয়গুলো লিখবো, আয়গুলো থেকে উৎপাদন খরচ বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা আসবে তার নাম হবে মোট লাভ। মোট লাভ থেকে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিব। বাদ দিলে আমাদের যেটা বের হবে এটার নাম হচ্ছে কৃষি খাতে নিট করযোগ্য আয়। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের এই যে এখানে কোশ্চেনে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এইখানে আমাদের কি বলছে? জনাব সাইদের করযোগ্য আয় নির্ণয় করো। করযোগ্য আয় বলতে এই আয়ের ভিতরে কৃষি আয় ব্যতীত যদি অন্য কোনো আয় থাকে তাহলে কৃষি আয় শেষ করার পর নিচে আবার ওইটা লিখতে হবে। এইখানে আমাদের কৃষি আয়ের মধ্যে আরেকটা আয় যুক্ত রয়েছে। এই যে এখানে চা বাগানের চা বিক্রয়। এই চা বিক্রয় আমাদের কি হয়েছে? 60% হচ্ছে আমাদের কিসের ভিতরে গেছে? কৃষির মধ্যে গেছে না বলেন? জি স্যার। আর বাকি 40% কার ভিতরে যাবে? তারপরে কারবার ও পেশা খাত। পেশা। যদি শুধু কৃষি আয় নির্ণয় করতে বলে, আমাকে এখানে যদি বলতো জনাব জনাব মোহাম্মদ সাইদের কৃষি খাতে মোট আয় করযোগ্য আয় নির্ণয় করো, তাহলে এই 40% কোনো কাজ করতাম না। কৃষি খাতে যদি শুধু বের করতে বলতো। এইখানে বলছে করযোগ্য আয়। করযোগ্য আয় মানে কৃষি আয় ব্যতীত অন্য কোনো আয় থাকলে এগুলাও কাউন্ট করতে হবে। তাহলে আমরা এই যে চা বাগানের আয় কৃষির মধ্যে 60% দেখাইছিলাম, আর বাকি 40% এই যেভাবে দেখাবো কৃষি আয় শেষ করার পর। এই যে এখানে লিখবো আবার কারবার ও পেশা খাতে আয় ধারা 44 থেকে 56। কারবার ও পেশা খাতে আয় ধারা 44 থেকে 56 লিখবো চা বাগানের আয়। তাহলে কৃষির মধ্যে লিখছিলাম আমরা হচ্ছে কত? 60%। বাকি থাকলো 40%। এই 40% আমরা এখানে দেখে তারপরে লিখবো মোট করযোগ্য আয়। ঠিক আছে বলেন? জি আমরা স্যার। আরো জি কিছু স্যার। প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলছি যে দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। দেখেন আমরা এই ম্যাথটা করি। 2013, 16, 18 সালে এই ম্যাথটা আইছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে। নিম্ন সমস্যা 2, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব আলিফের 22-23 আয় বর্ষে কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। এখানে কি আমাদের কর মোট করযোগ্য আয় নির্ণয় করতে বলছে, না শুধু কৃষি আয় নির্ণয় করতে বলছে? শুধু কৃষি আয়। শুধু কৃষি আয় নির্ণয় করতে বলছে। এই অঙ্কেও আমাদের দেখো চা বাগানের আয় রয়েছে 50,000 টাকা।
তাহলে এই অঙ্কেও চা বাগানের আয় 50,000 টাকা। তাহলে এই কৃষি খাতের মধ্যে কত নিব আমরা? কৃষি ষাট আয়ের মধ্যে পার্সেন্ট 60%। কারবার ও পেশা খাতের মধ্যে কত নিব? 40। 40। এই অঙ্কে কি আমরা কারবার ও পেশা খাত দেখাবো না? কেন জি দেখাবো স্যার, না? এখানে বলে আমাদের নাই। শুধু চাইছে কৃষি খাতে আয়। আগের অঙ্কে আমাদের কি বলছিল ভাই? আগের অঙ্কে আমাদের বলছিল হচ্ছে মোট করযোগ্য আয়, এজন্য আমরা কারবার ও পেশা খাতটা নিচে দেখাইছি। আর পরের অঙ্কেটা আমাদের চাইছে কৃষি খাতে আয়, এজন্য দেখাবো না। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলেন তো? ধান প্রথমে বিক্রয়। আমরা লিখবো ধান বিক্রয়। ধান বিক্রয় সরাসরি লিখবো, এই যে ধান বিক্রয় আমরা লিখবো হচ্ছে 40,000 টাকা। পাট বিক্রয় লিখবো হচ্ছে 60,000 টাকা। বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্ত 1,00,000 টাকা। চা বাগানের আয়, চা বাগানের আয় কিভাবে লিখবো? 50,000 ইন্টু কত পার্সেন্ট? ষাট 60%। 60%। পার্সেন্ট তারপরে ডেইলি ফার্মের আয় সরাসরি লিখবো। তাহলে আমাদের এই অঙ্কে শস্য কয়টা বলেন তো? এই অঙ্কে আমাদের দুইটা। শস্য কয়টা? আমাদের শস্য কি কি? একটা হচ্ছে ধান, আর একটা একটা হচ্ছে পাট। পাট। এই দুইটা আমরা শস্য আলাদা আলাদা লিখবো। তারপরে বাকিগুলো লিখবো। দেখেন এখানে আমাদের নামটা হচ্ছে কি? জনাব আলিফের। তাহলে আমরা নামটা চেঞ্জ করে এখানে শুধু লিখবো জনাব আলিফের। জনাব আলিফের। তারপরে করদাতা জনাব আলিফ। তাহলে এখানে লিখবো করদাতা জনাব আলিফ। সামনে একটু লিখে দিব করদাতা, করদাতা জনাব আলিফ। আয় বর্ষ 2022-23, কর বর্ষ 2023-24। এখানে আমাকে বলছে কি শুধু কৃষি খাতে আয় বের করতে বলছে, এজন্য আমি এখানে লিখবো কৃষি খাতে মোট আয় নির্ণয়। লেখার পর আমরা কি করব? ধারাটা লিখবো কৃষি খাতে আয়, ধারা 40 থেকে 44। তাহলে আমাদের শস্য কি কি রয়েছে? শস্যের ভিতরে আমাদের রয়েছে দুইটি। একটি হচ্ছে ধান বিক্রয়, আমি এই যে লিখবো এখানে ধান বিক্রয় সরাসরি 40,000 টাকা। তারপরে হচ্ছে পাট বিক্রয়, পাট বিক্রয়টা সরাসরি লিখবো 60,000 টাকা। তাহলে এই 40 এবং 60 এই দুইটা শস্য রয়েছিল, শস্য দুইটা যোগ করে ফাইনাল করে দিলাম। তারপর আমাদের কি বলছে? বর্গা, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয়, মানে জমি বর্গা দেওয়া আয়, এটা সরাসরি লিখবো। চা বাগানের আয় কয় পার্সেন্ট লিখবো কৃষির মধ্যে? 60%। 1%। ডেইলি ফার্মের আয়টাও সরাসরি লিখবো। তাহলে আমরা বাকিগুলো এভাবে লিখবো যে এই যে বর্গা প্রদত্ত জমি হতে আয়, চা বাগানের আয় 50,000 ইন্টু 60%। তারপর ডেইলি ফার্মের আয় সরাসরি দিব, দিয়ে আয়গুলো যোগ করব, মোট আয় হবে। দেখো তো আমাদের যে কোশ্চেনটা ছিল, মোট আয় লেখার পরে আমরা দুইটা স্টেপ করব মোট আয়ের পরে। একটা হচ্ছে কি লিখবো? উৎপাদন উৎপাদন খরচ। খরচ। আর একটা হচ্ছে কি খরচ? অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচ। খরচ। তাহলে আমাদের এইখানে আমরা দেখি কৃষি খাতের খরচ গুলো হলো, একটি হচ্ছে আমাদের স্থানীয় কর, একটি হচ্ছে বীমা ইসলামী ঋণের সুদ। এখানে আমাদের উৎপাদন খরচ কোনটি বলেন তো? বিমা, না বিমা ছিল না। উৎপাদন খরচ কোনটি এখানে? তার নাই তো। উৎপাদন খরচ নাই। উৎপাদন খরচ যদি না থাকে তাহলে শুধু আমরা অনুমোদন ধরে দিয়ে নিব, দেবো। উৎপাদন খরচ যদি না থাকে তাহলে আমরা ধরে নিব উৎপাদন খরচ ফসল বিক্রির 60%। উৎপাদন খরচ না থাকলে কি হবে? উৎপাদন খরচ ফসল ধরে বিক্রির নিতে ষাট হবে। পার্সেন্ট কার, কার ক্ষেত্রে ধরে নিতে হবে? যত টাকার ফসল বিক্রি হয়েছে তার 60% উৎপাদন খরচ। এই জন্য আমাদের ফসল বা শস্য, তাহলে এই অঙ্কে আমাদের কিন্তু ধান সবগুলোই আর শস্য পাট। নয়। এই অঙ্কে আমাদের শস্য কত কোনটা কোনটা? একটা হচ্ছে ধান বিক্রয়, একটা হচ্ছে পাট বিক্রয়। এই দুইটা হচ্ছে শস্য। যতগুলো শস্য থাকবে এই শস্যের উপরে উৎপাদন খরচ না থাকলে উৎপাদন খরচ 60% ধরে নিতে হবে। তাহলে আমরা উৎপাদন খরচ এখানে নেই, এই জন্য সরাসরি লিখবো এই যেভাবে মোট আয় লিখলাম। মোট আয়ের পরে লিখবো উৎপাদন খরচ। উৎপাদন খরচ কার 60% হবে? উৎপাদন খরচ কার ষাট এক পার্সেন্ট লাখ। হবে বলো? এক এক লাখ। লাখ। শস্য। কার উপরে 60% ধরবো? উৎপাদন খরচ এক হচ্ছে লাখের উপরে স্যার। 1,00,000। তো টাকা কি টাকা? ফসলের উপর। ফসল ফসলের উপরে। বিক্রয়ের উপর। উপর। উৎপাদন খরচ
ফসল বিক্রয়ের উপরে 60% ধরতে হবে। তাহলে আমি এই জন্য ফসল বা শস্যগুলো আমাদের আলাদা আলাদা রাখতে হবে। এই যে ফসল বা শস্য হচ্ছে এই দুইটা হচ্ছে আমি আলাদা আলাদা রাখছিলাম, এই যে 1 লাখ। তাহলে এখন আমি লিখতে পারবো উৎপাদন খরচ, এই যে 1 লাখ গুণন 60%, তাহলে হচ্ছে 60,000। বাদ দিলাম, মোট মুনাফা বের হলো। তাহলে মোট মুনাফার পরে আমরা কি করব? অনুমোদনযোগ্য খরচ আমাদের কয়টা রয়েছে? অনুমোদনযোগ্য খরচ স্যার একটা, তিনটাই। দুইটা, তিনটা। এই তিনটা অনুমোদনযোগ্য খরচ বিয়োগ করব। দেখেন, অনুমোদনযোগ্য খরচ, এই যে স্থানীয় কর, বীমা সালামি, ঋণের সুদ, এই তিনটা লেখে আমরা ফাইনাল করে দিয়ে উপর থেকে বাদ দিলাম। বাদ দিয়ে যেটা হলো এটাই কৃষি খাতে নেট আয়। এখানে কৃষি খাতে আয়ের ভিতরে দেখেন, এই যে আগের অঙ্কেটা, আগের অঙ্কে আমরা কি করছিলাম? চা বাগানের আয় এখানে 60% লিখছিলাম। আর এই নিচে আলাদা আলাদা কারবার ও পেশা খাত দিয়ে কয় পার্সেন্ট লিখছিলাম? 40। 40%। 40%। এই অঙ্কে কেন লিখলাম না? আগের অঙ্কে কেন লিখলাম আর এই অঙ্কে কেন লিখলাম না? এই অঙ্কে আমরা লিখলাম না কেন? কারণ হচ্ছে এই অঙ্কে ওটা আমাদের সমন্বয় কি বের করতে করতে বলে বলছে? নাই, এই অঙ্কে মোট আমাদের আয় বের বের করতে করতে বলছে বলছে। শুধু কৃষি খাতে আয়। এই অঙ্কে কি বের করতে বলছে? কৃষি খাতে আয়। শুধু কৃষি খাতে আয় বের করতে বলছে। আর ওইটা ওই 40% হচ্ছে আমাদের কারবার ও পেশা কারবার ও খাত। পেশা খাতে। এই জন্য আমরা এই 40% অন্তর্ভুক্ত করব না। আর 1 নম্বর অঙ্কে আমাদের কি বলছিল? 1 নম্বর অঙ্কে আমাদের শুধু কৃষিখাত বের করতে বলেনি। 1 নম্বর অঙ্কে আমাদের বলছে করযোগ্য আয়। করযোগ্য। করযোগ্য আয় বলতে কৃষি আয় লিখতে হবে, এর ভিতরে যদি অন্যান্য আয় থাকে ওগুলো লিখতে হবে। আমরা কি এবার ক্লিয়ার বুঝতে পারছি জি স্যার। জি স্যার। যে উৎপাদন খরচ যদি আমাদের দেওয়া থাকে তাহলে একভাবে করব, উৎপাদন খরচ যদি না দেওয়া থাকে তাহলে আমরা করব হচ্ছে কি, ফসলের উপরে উৎপাদন 40। খরচ দেওয়া থাকলো কিন্তু দেওয়া না থাকলে ফসল বিক্রির কয় পার্সেন্ট উৎপাদন খরচ ধরবো? 60%। 40। ও 60%। আবার আরেকটা কথা বলা থাকতে পারে, ধরেন তাই। উৎপাদন খরচ দেওয়া আছে, উৎপাদন খরচ দেওয়া আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে কৃষক তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেনি। ধরেন আমাদের 1 নম্বর কোশ্চেনটাতে, 1 নম্বর কোশ্চেনটাতে শুধুমাত্র নিচে বলা দিল যে এই যে এখানে বলছে তিনি যথাযথভাবে হিসাব বই সংরক্ষণ করেন, বলা আছে না? বলেন, বলা আছে? জি স্যার। স্যার। যদি আমাদের এইভাবে বলা থাকে তিনি তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেননি, তখন আমরা কি করব? যদি হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ না করে, তাহলে আমরা আমাদের যে উৎপাদন খরচ, এই অঙ্কে কি দেওয়া আছে না উৎপাদন খরচ? বলেন তো, জি স্যার। কয়টা এন্ট্রি জি দেওয়া রয়েছে স্যার। উৎপাদন খরচ? 4টা। 4টা। 4টে। এই 4টে এন্ট্রির একটাও লেখা যাবে না যদি এই কথাটা বলা থাকে। যদি বলা থাকে কৃষক তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেনি, তাহলে উৎপাদন খরচ আমাদের কোশ্চেনে দেওয়া থাকলে এই এন্ট্রি গুলাকে লেখা যাবে না। না লিখে কি করতে হবে? ওই 60% ধরতে হবে, ফসল বিক্রির 60%।